হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের ভিডিও টপিকস হচ্ছে উদস্থিতি বিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ। আমরা আগের পার্টটা যেটা ফার্স্ট পার্টটা সেটা আলোচনা হয়েছিল আমাদের। আজ আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একদম পুরো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তাহলে আমরা এই পার্টের শুরুতে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আর্কিমিডিস। আর্কিমিডিস ঠিক আছে। আর্কিমিডিস আলোচনার আগে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মূল ইম্পর্টেন্স, সেটা হচ্ছে প্লবতা বল। প্লবতা বল, এই প্লবতা বল সম্পর্কে ধারণা খুব জরুরি আমাদের। দেখো প্লবতা বল হচ্ছে কোনটা না, তোমরা অবশ্যই দেখে থাকবে যে যখন কোনো একটা বস্তুকে আমরা বাহুতে যদি আমরা তুলি, কোনো বড় পাথর হোক, কোনো একটা বড় বস্তু হোক, যে কোনো জিনিসকে আমরা যদি বাহুতে তুলি, তাহলে যে পরিমাণ ভারী আমাদের মনে হয়, আমরা যদি কোনো তরলের অভ্যন্তরে, যদি জলের অভ্যন্তরে সেটা যদি থাকে, তার তুলনাতে হালকা মনে হয় সেটা। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? যখন জলের অভ্যন্তরে বস্তুতে যায় তখন সেটা কি হয় না, একটু হালকা মনে হয়। এই হালকা মনে হওয়ার কারণে হচ্ছে আমাদের প্লবতা বল। তাহলে প্লবতা বলের সংজ্ঞাটা আমরা কি বলবো না, কোনো বস্তুকে কোনো তরলে বা গ্যাসে সম্পূর্ণ বা আংশিক রূপে নিমজ্জিত করলে বস্তুটির অপসাইড তরলের ওজন যেটা সেটা ঊর্ধ্বমুখী ক্রিয়া করে। ঠিক আছে, এই ঊর্ধ্বমুখী যে ঘাতটা, এই ঊর্ধ্বমুখী ঘাতটাকে বলা হচ্ছে প্লবতা বল। বুঝা গেল? তাহলে প্লবতা বলে আমরা প্রথম রাশিমালা প্রথম আমরা নির্ণয় করি। এই রাশিমালাটা আমরা কি পাবো? প্লবতা বলের মান যেটা আমরা মনে করছি যে একটা পাত্র, এই পাত্রতে রো ঘনত্ব বিশিষ্ট তল দ্বারা পূর্ণ করা আছে। ঠিক আছে, এই পাত্রের অভ্যন্তরে একটা এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা ঘনক, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা ঘনক নিমজ্জিত অবস্থায় আছে। ঘনকের এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডি, এটা ই এফ জি এইচ। তাহলে এবিসিডি ইএফ জি এইচ যে ঘনকটা যেটা আছে, এবিসিডি যে তলটা তার গভীরতা হচ্ছে H1, এই তলের গভীরতা, এবং নিচের তলের গভীরতা হচ্ছে H2, এটা হচ্ছে নিচের তলের গভীরতা উপর তল থেকে। ঠিক আছে, তাহলে উপর তলে কি হবে, নিম্নমুখী একটা চাপ দিবে। সেই চাপের মান সেটা যদি আমরা P1 বলি, তাহলে P1 সমান কত লিখবো, H1 রো জি। বাহুর দৈর্ঘ্য যদি L হয়, ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি L হয়, তাহলে নিম্নমুখী ঘাত এটা আমরা লিখছি F1, এটা সমান কত লিখবো, P1 ইন্টু, যেহেতু বাহুর দৈর্ঘ্য L, তাহলে ক্ষেত্রফল আমরা কত পাবো, প্রতিটি তলের ক্ষেত্রে L স্কয়ার। তাহলে P1 ইন্টু L স্কয়ার আমরা কত লিখবো, H1 রো জি L স্কয়ার। এটা হচ্ছে আমাদের নিম্নমুখী ঘাত। আচ্ছা, একই রকম ভাবে নিচের তলে কি হবে, ঊর্ধ্বমুখী একটা ঘাত প্রয়োগ করবে। তাহলে ঊর্ধ্বমুখী চাপ সেটা যদি আমরা P2 লিখি, তাহলে P2 সমান হচ্ছে কত, H2 রো জি। তাহলে ঊর্ধ্বমুখী ঘাত F2 এটা আমরা কত লিখবো, P2 ইন্টু L স্কয়ার, অর্থাৎ H2 রো জি ইন্টু L স্কয়ার। তাহলে আমরা লব্ধি ঘাত কত পাবো না, লব্ধি ঘাত F ইকুয়াল টু, F সমান হচ্ছে কত, F2 মাইনাস F1। তাহলে দিস ইমপ্লাইজ F ইকুয়াল টু, F2 মানে হচ্ছে H2 রো জি L স্কয়ার মাইনাস H1 রো জি L স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লেখা যে রো জি L স্কয়ার যদি আমরা কমন নিই, তাহলে থাকছে আমাদের কি H2 মাইনাস H1। ঠিক আছে, এরপর দেখো H2 মাইনাস H1 যেটা, এই পুরোটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কি পাবো, আমরা বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা কি লিখবো এখান থেকে, এখানে লিখি F ইকুয়াল টু রো জি L স্কয়ার ইন্টু L, অর্থাৎ রো জি L কিউব। দেখো আমাদের কি নির্ণয় হয়ে গেল, দেখো এটা হচ্ছে প্লবতা বল, ঊর্ধ্বমুখী ঘাতটা L কিউব অর্থাৎ ঘনকের আয়তন। তাহলে ঘনকের যেটা আয়তন সেটা হচ্ছে অপসারিত তরলের আয়তন। এরপর অপসারিত তরলের আয়তনের সাথে যদি আমরা ঘনত্ব গুণ করি তাহলে কি পাবো, অপসারিত তরলের ভর পাবো। ভরের সাথে যদি জি গুণ করি তাহলে আমরা কি পাবো না, অপসারিত তরলের ওজন পাবো। তাহলে এইটা সমান লেখা যায়
অপসারিত তরলের ওজন। তাহলে কি নির্ণয় হয়ে গেল আমাদের, না প্লবতা বল যেটা সেটা কার সাথে সমান, অপসারিত তরল বা গ্যাসের ওজনের সঙ্গে সমান। এটা হচ্ছে আমাদের প্লবতা বলের রাশিমালা। এরপর হচ্ছে কি দেখো, এই প্লবতা বলের মূল বৈশিষ্ট্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি না, প্লবতা বল সর্বদা বস্তুর ওজনের বিপরীতে ক্রিয়া করে, যেদিকে ওজন ক্রিয়া করে তার বিপরীতে প্লবতা বল ক্রিয়া করে। এই যে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর তো পাওয়া গেল আমাদের যে প্লবতা বলের যেটা মান সেটা হচ্ছে অপসারিত তরল বা গ্যাসের ওজনের সঙ্গে সমান। যদি বস্তুটি যে অবাধে পতনশীল হয়, মানে বস্তুটি যদি ভারহীন অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু প্লবতা বল ক্রিয়া করে না। তাহলে আমরা কোথায় ভারহীন অবস্থায় থাকি, না অবাধে পতনশীল বস্তু ভারহীন হয়, কিংবা ঘূর্ণায়মান স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা কি জানি কোনো বস্তু ভারহীন হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্লবতা বল ক্রিয়া করে না। মহাকর্ষ চ্যাপ্টারে সেটা আলোচনা হয়েছিল যে অবাধে যখন কোনো একটা স্যাটেলাইট যখন ঘুরে, পৃথিবী কেন্দ্র করে যখন চারপাশে ঘুরে, তখন কোনো স্যাটেলাইটের মধ্যে কোনো বস্তু কি থাকে না ভারহীন অবস্থায় থাকে। তাহলে ভারহীন অবস্থায় যদি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্লবতা বল ক্রিয়া করে না। এরপর দেখো আর্কিমিডিস। আর্কিমিডিস সূত্র হচ্ছে কোনটা, না কোনো বস্তুকে কোনো তরলে বা গ্যাসে সম্পূর্ণ বা আংশিক রূপে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। এই আপাত হ্রাস যেটা সেটা কার সাথে সমান, না অপসারিত তরল বা গ্যাসের ওজনের সঙ্গে সমান হয়। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। এরপর আমরা কি পাবো, না আর্কিমিডিসের কতগুলো প্রয়োগ আছে। যেমন 1 নম্বর প্রয়োগ হচ্ছে কি, অসম আকারের কোন বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয়। যদি অসমাকার কোনো একটা বস্তু যদি হয়, তাহলে তার আয়তন এবং ঘনত্ব আমরা কিভাবে নির্ণয় করব, আর্কিমিডিস নীতির সাহায্যে। তাহলে আমরা প্রথম কি করছি, এটা আমরা কি পাবো দেখো, মনে করি বস্তুর বায়ুতে ভর, এটা হচ্ছে W1 গ্রাম, আছে রো ঘনত্ব বিশিষ্ট তরলে নিমজ্জিত অবস্থায় ভর, এটা মনে করছি W2। বস্তুর বায়ুতে ভর হচ্ছে কত, W1, আর রো ঘনত্ব বিশিষ্ট তরলে নিমজ্জিত অবস্থায় ভর হচ্ছে কত, W2। তাহলে আপাত হ্রাস আমরা কত পাবো, আপাত হ্রাস এটা সমান আমরা কত পাবো, না W1 মাইনাস W2। এটা হচ্ছে আপাত হ্রাস। এই আপাত হ্রাস যেটা সেটা কার সাথে সমান, আর্কিমিডিস নীতি বলল আপাত হ্রাস অপসারিত তরল বা গ্যাসের ওজনের সঙ্গে সমান। তাহলে যেহেতু আমরা ওজন হিসাব করিনি, আমরা ভর হিসাব করেছি, তাহলে অপসারিত তরলের ভরের সাথে আমরা সমান পাবো। তাহলে আর্কিমিডিস নীতি অনুসারে কি লেখা যায়, অপসারিত তরলের ভর এটা হচ্ছে কত, W1 মাইনাস W2। এটা অপসারিত তরলের ভর। আচ্ছা, তরলের ঘনত্ব কত ধরা হয়েছে, রো। তাহলে অপসারিত তরলের আয়তন আমরা কত পাবো, আমরা জানি আয়তন সমান হচ্ছে কি ভর বাই ঘনত্ব। তাহলে W1 মাইনাস W2 বাই রো। এটা কি পাওয়া গেল, আমাদের অপসারিত তরলের আয়তন পাওয়া গেল। এবারে অপসারিত তরলের যেটা আয়তন সেটাই তো বস্তুর আয়তন। তাহলে আমরা কি লিখবো, বস্তুর আয়তন, বস্তুর আয়তন সমান হচ্ছে কত, W1 মাইনাস W2 বাই রো। একটা অ্যান্সার আমাদের হয়ে গেল, একটা বস্তুর আয়তন নির্ণয় হয়ে গেল। এরপরে বস্তুর ঘনত্বটা আমরা কিভাবে নির্ণয় করব, বস্তুর ভর আমরা নির্ণয় করেছি W1, আর আয়তন হচ্ছে কত, W1 মাইনাস W2 বাই রো। তাহলে বস্তুর ঘনত্ব সমান আমরা কি জানি, ভর বাই আয়তন। তাহলে W1 বাই W1 মাইনাস W2 আর উপরে রো। তাহলে এটা যেটা পাওয়া গেল সেটা হচ্ছে বস্তুর ঘনত্ব, আর এইটা যেটা সেটা হচ্ছে বস্তুর
আয়তন। আশা করি বুঝতে পারছো। বস্তুটি তরল অপেক্ষা হালকা হলে এর আয়তন ও ঘনত্ব নির্ণয় করে। দেখো আগে ছিল আগের পার্টটা যেটা ছিল সেটা কি ছিল আমাদের, যে বস্তুটি যদি তরল অপেক্ষা যদি ভারী হয়, তাহলে বস্তুটি যদি তরল অপেক্ষা যদি ভারী হয় তাহলে নিমজ্জিত করার জন্য কোনো প্রবলেম নেই, ছাড়িয়ে দিলে সেটা নিমজ্জিত হয়ে যাবে। আর বস্তুটি যদি তরল অপেক্ষা যদি হালকা হয় তখন সেটা ভাসবে, তাহলে সেটাকে নিমজ্জিত করার জন্য আমার কি দরকার, অন্য কোনো একটা ভারী একটা বস্তু দরকার, সেটাকে আমরা এখানে কি বলি না, নিমজ্জক। সেটা কি বলি আমরা, নিমজ্জক, যে নিমজ্জিত করে। তাহলে আমরা কি লিখবো এখানে, দেখো আমরা প্রথম মনে করছি যে বস্তুর বায়ুতে ভর, এটা মনে করছি আমরা W1, বস্তুর বায়ুতে ভর হচ্ছে কত, W1। নিমজ্জকের নিমজ্জিত অবস্থায় ভর, এটা মনে করছি W2। নিমজ্জকের নিমজ্জিত অবস্থায় ভর হচ্ছে কত, W2। এরপর আমরা করছি বস্তু ও নিমজ্জক উভয়েই নিমজ্জিত অবস্থায় ভর, এটা মনে করছি আমরা W3। তাহলে বস্তুর বাহুতে ভর হচ্ছে W1 আর নিমজ্জকের নিমজ্জিত অবস্থায় ভর হচ্ছে কত, W2। আর বস্তু ও নিমজ্জক উভয় নিমজ্জিত অবস্থায় ভর হচ্ছে কত, W3। আমরা যদি লিখি যে W3 মাইনাস W2, তাহলে W3 মাইনাস W2 আমরা কি পাবো বলতো, এখানে বস্তু ও নিমজ্জক উভয় নিমজ্জিত অবস্থায় আছে, আর তার থেকে যদি নিমজ্জকের নিমজ্জিত অবস্থায় ওজন যদি আমরা বাদ দিই তাহলে কি পাবো আমরা, বস্তুর নিমজ্জিত অবস্থায় ভর, নিমজ্জিত অবস্থায় ভর, এটা পাবো আমরা। হয়েছে। আচ্ছা, এরপর আমরা যদি আপাত হ্রাস করি, আপাত হ্রাস কত হচ্ছে কত না, W1 মাইনাস নিমজ্জিত অবস্থায় ভর অর্থাৎ W3 মাইনাস W2। তাহলে আপাত হ্রাস যেটা সেটা হচ্ছে কি, অপসারিত তরলের ভর। তাহলে আমরা কি লিখবো এখান থেকে, অপসারিত তরলের ভর, এটা সমান হচ্ছে কত না, W1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট W3 মাইনাস W2, অপসারিত তরলের ভর হয়ে গেল। এরপর তাহলে অপসারিত তরলের আয়তন যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি করব না, তরলের যে ঘনত্ব রো, আচ্ছা রো ঘনত্ব বিশিষ্ট তরলে, এটা তরলের ঘনত্ব হচ্ছে কত, রো। তাহলে রো ঘনত্ব বিশিষ্ট তরলে নিমজ্জিত করা হয়েছে, তাহলে যদি আমরা ভরকে ঘনত্ব দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো, আয়তন পাবো। তাহলে এটা সমান হচ্ছে W1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট W3 মাইনাস W2 বাই রো। বস্তুর আয়তন, এই অপসারিত তরলের আয়তন হয়ে গেল। এবার অপসারিত তরলের যেটা আয়তন সেটাই তো বস্তুর আয়তন, তাহলে এখান থেকে আমরা কি লিখবো না, বস্তুর আয়তন এটা সমান হচ্ছে আমাদের W1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট W3 মাইনাস W2 বাই রো, এটা হচ্ছে বস্তুর আয়তন। এরপর এক অ্যান্সার হয়ে গেল। যদি বস্তুর ঘনত্ব যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি লিখবো, বস্তুর ঘনত্ব এটা সমান হচ্ছে ভর বাই আয়তন সমান ঘনত্ব। তাহলে ভর হচ্ছে W1, তাহলে W1 বাই W1 মাইনাস W3 মাইনাস W2, এটা রো। এটা হচ্ছে বস্তুর ঘনত্ব, এটা হচ্ছে বস্তুর আয়তন। ক্লিয়ার। কোন একটা বস্তু আংশিক নিমজ্জিত হয়েছে, ভাষা মানে কি আংশিক নিমজ্জিত আছে, তাহলে আংশিক নিমজ্জিত বস্তুর ক্ষেত্রে বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্বের সম্পর্ক আমরা কিভাবে নির্ণয় করব। একটা পাত্র নিচ্ছি, পাত্রটা রো ঘনত্ব বিশিষ্ট তরল দ্বারা পূর্ণ করা আছে, এটা হচ্ছে তরলের লেভেল। একটা বস্তু নিচ্ছি আমরা
এই যে বস্তুটা যেটা নেওয়া হয়েছে এটা তলের নিচে আছে, আর এই পার্টটা যেটা সেটা তলের উপরে আছে। বস্তুর মোট আয়তন মনে করছি আমরা ক্যাপিটাল ভি। বস্তুর মোট আয়তন হচ্ছে কত? ক্যাপিটাল ভি, আর ঘনত্ব হচ্ছে ক্যাপিটাল ডি। বস্তুর মোট আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি, আর ঘনত্ব হচ্ছে কত? ক্যাপিটাল ডি। যে অংশটা নিমজ্জিত আছে তার আয়তন হচ্ছে স্মল ভি, তাহলে নিমজ্জিত অংশের আয়তন স্মল ভি, আর তলের ঘনত্ব হচ্ছে কত? স্মল ডি। আছে। যেহেতু বস্তুটা ভাসছে, তাহলে ভাসার অর্থ হচ্ছে কি না নিম্নমুখী বল এবং ঊর্ধ্বমুখী বল সমান। তাহলে নিম্নমুখী বল মানে হচ্ছে কি বস্তুর ওজন, আর ঊর্ধ্বমুখী বল মানে হচ্ছে কি প্লবতা বল। তাহলে আমরা জানি যে বস্তুর যেটা ভর সেটা হচ্ছে কত? ভি ইন্টু ডি, আয়তন ইন্টু ঘনত্ব সমান বস্তুর ভর হয়ে গেল। তার সাথে যদি আমরা জি গুণ করি তাহলে আমরা কি পাবো? বস্তুর ওজন, এটা নিম্নমুখী। আর প্লবতা বল হচ্ছে কার সাথে সমান? না অপসারের তলের ওজনের সঙ্গে সমান। তাহলে অপসারের তলের যেটা আয়তন এটা স্মল ভি, তার ভর মানে হচ্ছে স্মল ডি গুণ ইন্টু জি, এই দুটো হচ্ছে সমান। বস্তুর ওজন এবং প্লবতা বল হচ্ছে আমাদের সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? জি জি ক্যান্সেল হয়ে গেল, স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমান আছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এই যে স্মল ভি বাই ক্যাপিটাল ভি যেটা সেটা হচ্ছে আমাদের নিমজ্জিত অংশ, নিমজ্জিত অংশ। তাহলে নিমজ্জিত অংশ সমান হচ্ছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এখানে দেখো অঙ্কে এটা খুব প্রয়োগ করা হয়। এটা যদি মনে করো যে 1/3 অংশ নিমজ্জিত আছে তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি সমান হচ্ছে 1/3। যদি বলে যে 2/3 অংশ তলের উপরে আছে তাহলে 2/3 অংশ তলের উপর থাকা মানে কি 1 - 2/3 মানে 1/3 অংশ তলের নিচে আছে। আমরা এইভাবে এটা প্রয়োগগুলো আমরা করব। বুঝতে পারছো? কোন একটা বস্তু নিরেট না ফাঁপা আমরা সেটা কিভাবে নির্ণয় করব? দেখো কোন মনে করো একটা পাত্র আছে, পাতলা চাল দিয়ে মুড়ে একটা কোনো একটা পাত্র আছে, তাহলে ওটা নিরেট আছে না ফাঁপা আছে? কলসির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে যদি ঠুকঠুক করি তাহলে কলসিটা একটু জোরে শব্দ তৈরি করবে, তাহলে আমরা বুঝতে পারি এটা ফাঁপা আছে। আর যদি কলসিটা যদি ভারী থাকে, জল বা কোনো তরল বা যে কোনো বস্তু যদি ভর্তি করা থাকে, এরপর ঠুকঠুক করলে কিন্তু শব্দটা আমরা অন্যরকম পাবো। তাহলে সেটার ক্ষেত্রে বুঝতে পারি আমরা শব্দ করলে বা আঘাত করলে সেটা বোঝা যায় এটা ফাঁপা না নিরেট। এরপর আবার যদি ওইটা যদি জলে আমরা ছাড়ি দিই বা কোনো তরলে যদি ছাড়ি দিই তাহলে সেটা ভাসতে থাকবে, হয়েছে। কিন্তু মনে করো একটা লোহার একটা গোলক আছে আর মাঝখানে অল্প পরিমাণ ছিদ্র আছে, তাহলে সেটা ঠুকঠুক করলে বোঝা যাবে না। জলে যদি আমরা দিয়ে দিই সেটা তো নিমজ্জিত হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো সেটা? দেখো প্রসেসটা দেখো। আমরা বস্তুর বায়ুতে ভর এটা মনে করছি W1, বস্তুর বায়ুতে ভর হচ্ছে কত? W1। বস্তুর ঘনত্ব এটা সমান মনে করছি আমরা ডি ডি, বস্তুর ঘনত্ব হচ্ছে কত? ডি। তাহলে বস্তুর আয়তন আমরা কত পাবো? এটা V1 সমান ভর বাই ঘনত্ব অর্থাৎ W1 বাই ডি। এটা যে বস্তুর আয়তন, একটা আয়তন নির্ণয় হয়ে গেল। এরপর আমরা কি করছি? বস্তুটির বা বস্তুর জলে নিমজ্জিত অবস্থায় ভর এটা মনে করছি আমরা W2, বায়ুতে ভর হচ্ছে W1 আর জলে নিমজ্জিত অবস্থায় ভর হচ্ছে কত? W2। তাহলে আপাত হ্রাস আমরা কত পাবো? আপাত হ্রাস এটা আমরা কত লিখবো না W1 মাইনাস W2, এটা হচ্ছে আমাদের আপাত হ্রাস। আচ্ছা আপাত হ্রাস যেটা সেটা কার সাথে সমান? অপসারিত তলের ভরের সাথে সমান। তাহলে অপসারিত তলটা যেটা নেওয়া হয়েছে সেটা আমরা জল নিয়েছি, এখানে জলের ঘনত্ব হচ্ছে কত? 1। তাহলে অপসারিত তলের ভর বা অপসারিত জলের ভর এটা সমান হচ্ছে কত? W1 মাইনাস W2। তাহলে অপসারিত জলের আয়তন সমান হচ্ছে কি ভর বাই ঘনত্ব, তাহলে W1 মাইনাস W2, কারণ হচ্ছে কি জলের ঘনত্ব হচ্ছে 1। এরপর অপসারিত জলের যেটা আয়তন সেটাই তো বস্তুর আয়তন, তাহলে আমরা কি লিখবো? বস্তুর আয়তন
এটা সমান হচ্ছে কত W1 মাইনাস W2 হয়ে গেছে। এটা হচ্ছে বস্তুর আয়তন। এরপর এটা লিখছি আমরা V2 সমান লিখছি, V2 সমান, দেখো আগে একটা আয়তন পাওয়া গেছে V1 সমান হচ্ছে W1/D, আর পরে একটা বস্তুর আয়তন পাচ্ছি আমরা কত না W1 মাইনাস W2। যদি এটা শর্তটা, যদি V1 ইকুয়াল টু যদি V2 হয়, V1 ইকুয়াল টু যদি V2 হয়, তাহলে বস্তুটি নিরেট। মনে থাকবে V1 ইকুয়াল টু যদি V2 হয় তাহলে বস্তুটি হচ্ছে নিরেট, আর V1 নট ইকুয়াল টু যদি V2 হয় তাহলে বস্তুটি হচ্ছে ফাঁপা। V1 ইকুয়াল টু যদি V2 হয় তাহলে বস্তুটি হচ্ছে নিরেট, আর V1 নট ইকুয়াল টু যদি V2 হয় তাহলে বস্তুটি হচ্ছে ফাঁপা। এরপর কতটা ফাঁপা না ফাঁপা অংশের আয়তন সমান হচ্ছে V1 মাইনাস V2। এইটা হচ্ছে আমাদের ফাঁপা অংশের আয়তন, ফাঁপা অংশের আয়তন। তরলপূর্ণ পাত্র সহ লিফট স্মল এ ধরনের যদি উপরে উঠে তাহলে সেক্ষেত্রে আমরা চাপের পার্থক্যটা আমরা কত পাবো। দেখো একটা পাত্র আছে এখানে, পাত্রটা তরলপূর্ণ আছে আর এটা লিফটের মাধ্যমে উপর উঠছে, পাত্রটা যেটা সেটা লিফটের মাধ্যমে আমরা উপর তুলছি। তাহলে এতদূর পর্যন্ত তরলপূর্ণ করা আছে। আমরা এইখানে একটা তল স্তম্ভ একটা কল্পনা করছি, ঠিক আছে। এই তল স্তম্ভের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কত A। তাহলে একদম উপর তুলে যেটা নিম্নমুখী যেটা চাপ সেটা মনে করছি আমরা P1, আর নিচের তলে ঊর্ধ্বমুখী যেটা চাপ সেটা হচ্ছে আমাদের P2। এই যে উচ্চতা যেটা সেটা হচ্ছে আমাদের H, উচ্চতা হচ্ছে কত H। তাহলে আমরা নিম্নমুখী ঘাত যেটা পাবো সেটা যদি আমরা F1 বলি, এটা নিম্নমুখী, সেটা কত লিখবো P1 ইন্টু A, আর নিচের তলে যেটা ঊর্ধ্বমুখী সেটা হচ্ছে F2, এটা সমান হচ্ছে কত আমাদের P2 ইন্টু A। এরপর হচ্ছে কি দেখো যে এই তল স্তম্ভের যেটা ওজন, এই তল স্তম্ভের যেটা ওজন সেটা তো নিচের দিকে ক্রিয়া করবে, এটা নিচের দিকে হচ্ছে কত mg। তাহলে নিচের দিকে দুটা বল কাজ করছে, একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে mg, আর উপর দিকে একটা বল কাজ করছে সেটা হচ্ছে কত আমাদের F। তাহলে আমরা এইখান থেকে আমরা কি পাবো, যেহেতু পাত্রটা উপর দিকে উঠছে স্মল a ত্বরণে, তাহলে গতির সমীকরণটা যদি আমরা লিখি, গতির সমীকরণটা যদি লেখা হয় তাহলে গতির সমীকরণটা আমরা কি পাবো, ঊর্ধ্বমুখী একটি আছে, তাহলে F2 মাইনাস F1 প্লাস mg, এটা সমান হচ্ছে কত না ma। উপর থেকে একটা বল সেটা হচ্ছে F2, আর নিচের দিকে দুটা বল সেটা হচ্ছে F1 প্লাস mg। উপর দিকে উঠছি তাহলে F1 প্লাস mg এর তুলনায় F2 টা বড়। এইটা লব্ধিটা কার সাথে সমান না m এর সাথে সমান। আমরা এরপর মান বসাবো এখান থেকে, তাহলে F2 সমান কত লিখবো P2a মাইনাস এটা হচ্ছে P1a মাইনাস mg, এটা সমান হচ্ছে কত ma। তাহলে দিস ইমপ্লাইজ a ইনটু P2 minus P1 equal to m into g plus a, এটা ক্লোজ। তাহলে a into P2 minus P1 equal to, আচ্ছা m মানে হচ্ছে কি তল স্তম্ভের ভর, তাহলে তল স্তম্ভের আয়তন হচ্ছে কত h, a into h মানে হচ্ছে তল স্তম্ভের আয়তন, আর তার সাথে আমরা তলের ঘনত্ব যদি আমরা রো গুণ করি তাহলে ভর পাবো। তাহলে এটা হচ্ছে AH রো ইনটু G প্লাস A, তাহলে A ক্যান্সেল হয়ে গেল। এরপরে P2 মাইনাস P1 যেটা 2 মাইনাস P1, এটা সমান হচ্ছে কত H রো G প্লাস H রো A। যদি স্থির অবস্থায় থাকে তখন আমরা কত পাবো H রো G, কিন্তু যেহেতু উপর দিকে উঠছে তাহলে H রো A পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। একই রকম ভাবে যদি এটা নিচের দিকে নামে, লিফটে যেটা সেটা যদি স্মল এর ত্বরণে যদি নিচের দিকে নামে তখন আমরা কি পাবো H রো G মাইনাস H রো A, তাহলে H রো A পরিমাণ তখন হ্রাস পাবে আমাদের। কোশ্চেনটা কি দেওয়া আছে, তরলপূর্ণ পাত্র স্মল এ ত্বরণে অনুভূমিক পথ বরাবর গতিশীল হলে তরল তল অনুভূমিকের সাথে কত কোণ করবে।
তাহলে কোনো একটা তলগুণের পাত্র নিয়ে যদি আমি ছুটি যাই, তাহলে তলের যে উপর তলটা যেটা মুক্ত তলটা যেটা সেটা কিন্তু কখনো অনুভূমিক থাকে না। তাহলে যদি অনুভূমিক না থাকে তাহলে একটু তেরচা হয়ে যাবে, সেটা অনুভূমিকের সাথে কত কোণ করবে। তাহলে আমরা এখানে তলপূর্ণ একটা পাত্র নিচ্ছি একটা এটা, আর মনে করছি তল তল এরকম হয়ে গেছে, তেরচা হয়ে গেছে। আমরা এইখানে একটা তল স্তম্ভ একটা কল্পনা করছি। এই তল স্তম্ভের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কত? আলফা। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে উপর তল থাকে এই যে গভীরতা যেটা, এটা হচ্ছে আমাদের H1, আর এই যে গভীরতা যেটা সেটা হচ্ছে আমাদের H2। হয়েছে? তাহলে যেহেতু স্মল এ ত্বরণে এইদিকে গতিশীল সেটা, তাহলে এ বিন্দুতে যেটা চাপ, এ বিন্দুতে চাপ আমরা P1 সমান আমরা কত লিখবো? H1 রো জি। তলের ঘনত্ব হচ্ছে কত? রো। তাহলে এ বিন্দুতে চাপ P1 সমান হচ্ছে H1 রো জি। তাহলে এ বিন্দুতে ঘাত F1 সমান আমরা কত লিখবো? H1 রো জি ইনটু আলফা। এবি যে লম্বিতাকার চোঙটা যেটা ধরা হয়েছে বা এবি তলস্তম্ভটা যেটা ধরা হয়েছে। আচ্ছা, একই রকম ভাবে বি বিন্দুতে চাপ সেটা যদি আমরা P2 বলি তাহলে কত লিখবো? H2 রো জি। এটা হচ্ছে কোথায়? বি বিন্দুতে চাপ। তাহলে বি বিন্দুতে ঘাত যেটা সেটা যদি আমরা F2 বলি তাহলে F2 সমান কত লিখবো? H2 রো জি ইনটু আলফা। এরপর তলস্তম্ভের ক্ষেত্রে লব্ধি ঘাত F যেটা সেটা কার সাথে সমান? না F2 মাইনাস F1। তাহলে আমরা লিখবো F সমান হচ্ছে কত? m a। তাহলে m a সমান F2 মানে H2 রো জি আলফা মাইনাস H1 রো জি আলফা। তাহলে m সমান হচ্ছে কত? না তলস্তম্ভের আয়তন দৈর্ঘ্য যদি আমরা l ধরি, দৈর্ঘ্য যদি l ধরা হয় তাহলে l আলফা রো a এটা সমান হচ্ছে কত? রো জি আলফা ইনটু H2 মাইনাস H1। দেখে বুঝতে পারবে। তাহলে রো আলফা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যদি করি যে a বাই জিটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে হচ্ছে কত? H2 মাইনাস H1 বাই l। আচ্ছা, H2 মাইনাস H1 বাই l মানে আমরা কোনটা পাবো? দেখো এই অংশটা হচ্ছে আমাদের কি? H2 মাইনাস H1, পুরাটা হচ্ছে H2 আর এটা হচ্ছে আমাদের কত? H1। তাহলে এই কোণটা যদি আমরা থিটা বলি এটা তো আমাদের l, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি সমান আমরা কত লিখবো? এটা tan থিটা। তাহলে এটা কি লিখবো আমরা? যে tan থিটা এটা সমান হচ্ছে a বাই জি, অর্থাৎ থিটা সমান হচ্ছে কত? tan ইনভার্স a বাই জি। বুঝতে পারছো? তাহলে যদি অনুভূমিক ভাবে যদি যাই তাহলে সেখানে তল তল কত কোণ করবে? না tan ইনভার্স a বাই জি। এটা আমাদের সঙ্গে প্রমাণ করতে পারো। tan থিটা সমান দেখা যায় tan থিটা সমান হচ্ছে a বাই জি। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি অল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ।